সুধী দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। বাঙালি জাতি স্বাধীন হয়েছিল আমাদের স্বাধীনতার অন্যতম বঙ্গবন্ধুর নির্দেশে, এবং আমাদের প্রেরণার একটা স্লোগান ছিল জয় বাংলা আছে এখনো। স্বাধীনতার 53 বছর পর জয় বাংলা বলার অপরাধে দুটি তরুণ প্রাণ ছিনিয়ে নেওয়া হলো। তারা ছাত্রলীগ করত। তাদের নাম মাসুদ এবং রায়হান। আমি জানি আজকে তাদের পরিবারের উপর দিয়ে কি বিপর্যয় নেমে এসেছে। আমরা সবাই খুবই কষ্ট পাচ্ছি। নিশ্চয়ই তারা যেখানে গেছে অনেক ভালো থাকবে, এবং বাঙালি জাতি আজীবন তাদেরকে মনে রাখবে। তাদের কথা স্মরণ করে, 30 লাখ শহীদ মা বোন সবার কথা স্মরণ করে, মুক্তিযুদ্ধকে স্মরণ করে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমাদের আজকের আলোচনার বিষয় বিপন্ন মহান মুক্তিযুদ্ধ, 1971 এবং স্বাধীনতার ইতিহাস। আমাদের সাথে আজকে আলোচনায় সংযুক্ত হয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কলামিস্ট। তিনি যুদ্ধাপরাধীদের উপরে সবচাইতে বেশি ইংরেজিতে কলাম লিখেছেন। এটা এক ধরনের রেকর্ড উনি তৈরি করেছেন। ডক্টর মোজাম্মেল খান। মোজাম্মেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমাদের আসসালাম। অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। মোজাম্মেল ভাই, আমি সরাসরি আমাদের প্রশ্নে চলে যাই। এবারের বিজয় দিবসটা একটা অদ্ভুত বিজয় দিবস। সেটা আসলে অনেক সময় আমাদের ভালো গেছে, খারাপ গেছে, কিন্তু গত 53 বছরে এরকম সময় বাঙালি জাতি দেখেনি। সেটা হচ্ছে এই বিজয় দিবসে বঙ্গবন্ধুর নাম উচ্চারিত হয় না। 1971-এর মহান মুক্তিযুদ্ধই বোঝা যাচ্ছে এক প্রকার নিষিদ্ধ। বঙ্গবন্ধু, যার জন্ম না হলে বাংলাদেশ হতো না, তিনি আজ নির্বাসিত, অনুচ্চারিত। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ নির্বাসিত। এই ব্যাপারটিকে আপনি আপনার দৃষ্টিভঙ্গি দিয়ে একটু আমাদের দর্শকের জন্য তুলে ধরুন, মতামত দিন। ধন্যবাদ লোপা। জি, তাই। এত কিছু বলার আছে, কোনটা রেখে কোনটা বলবো সেটা আর কি। তবে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের মহান মুক্তিযুদ্ধকে যারা হৃদয়ে ধারণ করেন তাদের একটা মানসিক যন্ত্রণা চলছে এখন আর কি। এবং এই জিনিসটা মানে আমি যতটুকু খোঁজ খবর রাখি, হঠাৎ করে এই ধরনের ঘটনা ঘটবে এটা কল্পনার বাইরে ছিল। প্রথমত, যে গত 15 বৎসর যেভাবে দেশ শাসিত হয়েছে, একটা কথা সবসময় ইউজ হয়, ফ্যাসিজম। হোয়াট ইজ ফ্যাসিজম? কাকে ধরে ওই যে সমস্ত বিএনপির আমলে যে সমস্ত বদরুজা চৌধুরীরে ফেলে দিয়েছে, আর্মি চিফরে মার্চে ধরে, তারপরে মতিয়া চৌধুরীর রাস্তায় করে, দিস ইজ কল ফ্যাসিজম। হ্যাঁ, ফ্যাসিজম আর আমি স্বৈরাচারের কথা এক জিনিস না, স্বৈরাচার ফ্যাসিজম এক জিনিস না। আজকে দেশে যা চলছে এটাকে ফ্যাসিজম ইংলিশে বলা যাবে না, এটা বাংলায় বলতে হবে মগের মূল্যক। এখানে কোনো আইন শাসন নেই, কিছু নেই, যে যাকে পারে মারতেছে ধরে আর কি। হ্যাঁ, গণপিটুনি এই সমস্ত। তো এই পরিস্থিতিতে এটা এখন অবস্থা, আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধকে যারা হৃদয়ে ধারণ করি, তার জন্য অত্যন্ত একটা একটা বিষাদ একটা সময় অতিবাহিত হচ্ছে। এবং এই যে বিজয় দিবসে যে সমস্ত বিজয়ের যে সমস্ত অভিনয় করা হলো আর কি, সেটা অত্যন্ত বেদনাদায়ক। দেশের ভিতরে সত্য কথা বলার কোনো সাহস নেই। আমি যে পত্রিকায় 25 বছর লিখেছি, সে পত্রিকা এখন আমার লেখা ছাপতে পারে না, অপারগ। আরও কিছু পত্রিকা, যেমন জনকণ্ঠ, জনকণ্ঠ এখন পড়লে মনে হয় যে এটা বোধহয় এই তত্ত্বাবধায়ক তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকারের মুখপত্র মনে হয় আর কি। এটা অত্যন্ত দুঃখজনক। আমি ধরুন, আমি 53 বছর দেশের বাইরে, না 53, 51 বছর, 51 বছর। তো অনলাইনে পত্রিকা আসার আগ পর্যন্ত তো আমি পত্রিকা দেখার সুযোগ পাইনি। অতএব তখন পত্রিকা কি লেখা হয়েছে সেইটা ঠিক আমার জানা নেই, যেটুকু খবর পেতাম সেটুকু আর কি। এরকম পরিস্থিতি বাংলাদেশে কোনদিন হয়েছে কিনা আমার আমার সংশয়, যেটা হয়নি এই ধরনের আর কি। যখন জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় দখল করেন, তথাকথিত 7ই নভেম্বরের বিপ্লবের মাধ্যমে আর কি,
তখন অনেক কিছু নিষিদ্ধ হয়েছিল। সেগুলো আমি জানতে পেতাম। আমার বড় ভাই উনি প্রয়াত, উনি কলেজের প্রিন্সিপাল ছিলেন এবং উনার সম্পর্কে, উনি মারা যাওয়ার পরে উনার সম্পর্কে যে সুন্দর লেখা বেরোইছে যে এই দুর্দিনে যখন জয় বাংলা নিষিদ্ধ হলো, বাংলাদেশ বেতার হয়ে গেল রেডিও বাংলাদেশ অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, তখন ফরিদপুরের এক কৃতি অধ্যাপক তিনি বললেন যে বঙ্গবন্ধুর কথা যেখানে হবে সেখানে আমাকে ডাকবা, বঙ্গবন্ধুর কথা আমি বলবো, ইতিহাসে সত্য কথা আমি বলবো, আমি জীবনের ভয় করি না। এবং উনি আপনার বাসা থেকে ওনার বঙ্গবন্ধুর স্ট্যাচু ছিল, সেই স্ট্যাচু কোনোদিন উনি সরাননি ওনার বাসা থেকে আর কি। তো এরকম অবস্থা হয়েছিল, সেটা আমার বড় ভাইয়ের কাছ থেকে শুনেছি, যেহেতু তখন পত্রিকা এরকম অ্যাক্সেসিবল ছিল না। এখন যেটা হয়েছে, আমি আগেও যেটা বললাম যে এটা মগের মূল্য, তবে আমাদের পরিকল্পনা করতে হবে যে কিভাবে আমাদের এটা থেকে বেরোয় আসতে হবে। মুক্তিযুদ্ধের সরকার যেখানে 15 বৎসর দেশ শাসন করেছে, সেই দেশ কিভাবে রাতারাতি রাজাকারদের দখলে চলে যায়, সেটা আমার ভিতরে সবসময় অ্যানালাইসিস করার চেষ্টা করছি এবং আমার একটা সে অ্যানালাইসিস থেকে আমি একটা পেয়েছি, সেটা আমি বলবো যখন সময় আসে আপনার। হ্যাঁ, এটা তো সেই আমাদের 69 গণ অভ্যুত্থান না, কিংবা আপনার মনে আছে 1996 সালে 15 ফেব্রুয়ারি বিএনপি নির্বাচনের পরে যেটা আন্দোলন করলাম আমরা, যেখানে জনতার মঞ্চ তৈরি করলেন মেয়র হানিফ সাহেব, সেই ধরনের কোনো কিছু তো হয়নি। এখানে সমস্ত হত্যাকাণ্ড, সমস্ত যত এই এই ইউনূস সরকার, আমি ওরে লেখি সুদ করে আর কি। আপনার আপনি জাস্ট বিসাইড দ্য পয়েন্ট, আমি কিন্তু ওনার সম্পর্কে ভালো মন্দ দুটোই লিখেছি আগে ডেইলি স্টারে, এবং কয়েক বছর আগে ওনার একটা অথরাইজ বায়োগ্রাফি প্রকাশ হয়েছে বিবিসি থেকে, ওরা আমাকে টেলিফোন করছিল একটা লেখা দেওয়ার জন্য। আচ্ছা, আমি ব্যালেন্স করে লেখা দিয়েছি, ওনার দোষ ওনার গুণ সব দিয়ে। সেই সময় তো উনি তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করেননি আর কি। তো সেই হিসাবে মানে আমার ভিতরে সবসময় একটা জিনিস জ্বলছি আমি, যে কেন এটা হলো, কেন আমরা কন্ট্রোল করতে পারলাম না। তো সেটা আপনার অন্য প্রশ্নের জবাবে আমি হয়তো সেটা বলবো। ধন্যবাদ ভাই। বর্তমান পরিস্থিতি তো তাহলে আমরা সবাই জানি না, স্বাধীনতার পক্ষের মানুষরা তথা পুরা বাংলাদেশ বিপর্যস্ত। তো এই অবস্থার পরিপ্রেক্ষিতে যে সাধারণ মানুষ, রাজনৈতিক দল, মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক দল, কারণ মানে আমরা যদি বলি আসলে মুক্তিযুদ্ধের সময় যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে তারা তো মুক্তিযুদ্ধের পক্ষেরই হওয়া উচিত, কিন্তু পরবর্তীতে অনেক রাজনৈতিক দল আছে যারা নাকি তাদের স্ট্যান্ড পয়েন্টটা বদলে গেছে। তো সেই জন্য আমি বললাম মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দল, কারণ এখনকার যেহেতু 4.5 মাস যাবৎ যা ঘটছে, বিএনপি সহ অন্যান্য যেসব রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনূসের সাথে আছে, তাদের তো মুক্তিযুদ্ধের কথা বিবেচনা করে যা হচ্ছে সেটা তো প্রতিবাদ করা উচিত, তো করছে না। তো সেই আঙ্গিকে বলছি যে বাংলাদেশের সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষে বা বাংলাদেশের পক্ষে যেসব সাধারণ মানুষ মেজরিটি, তারা কিভাবে ঐক্যবদ্ধ হবে, আর মুক্তিযুদ্ধের পক্ষের যে রাজনৈতিক দলগুলো, সিভিল সোসাইটি, তারা কিভাবে ঐক্যবদ্ধ হবে? আপনার মতামত কি, কি এই কোন পদ্ধতিতে আমরা সবাই একতাবদ্ধ হতে পারি, যেটা জরুরি এখন? এটা খুবই সুন্দর প্রশ্ন। তবে অনেকে হয়েছে কি, আমি তাদের বলি নাকে খত দেওয়া মুক্তিযোদ্ধা। এখন দেখেন, আমি জানতাম না আন্দোলনের সময় সিপিবির মতো পার্টি যে ওদের সাথে আছে, এবং সিপিবির মুজাহিদুল ইসলাম সাহেব এক বক্তৃতা বললেন যে আমরা এই আন্দোলনের অংশীদার, আমাদেরকে বিচ্ছিন্ন করলে দেখলে হবে না। তার মানে এই আন্দোলনের অংশ তারা গর্বিত বোধ করতেছে। এখন প্রশ্নটা হলো যে আমি দ্যাট ওয়াজ শকিং ফর মি, কেন আমি একটা সিপিবিকে অন্যরকম যেরকম বাম রাজনীতিকরা আছেন আছে তাদের আমি একটা শ্রদ্ধা করতাম, এবং আমি সবসময় কোনো অনুষ্ঠানে গেলে, বিশেষ করে যখন ন্যাপের অনুষ্ঠান কিংবা সিপিবির অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়া হতো, আমি বলতাম যে আজকে যদি আওয়ামী লীগের বিকল্প শক্তি ন্যাপ কিংবা কমিউনিস্ট পার্টি হতো, তাহলে আমি রাজনীতিতে কোনো মাথা ঘামাতাম না, তাই না? কারণ আমি তো রাজনীতিবিদ না। কিন্তু দুঃখিত যে আওয়ামী লীগের বিপরীত শক্তি রিপ্লেসমেন্ট হলো তারা মুক্তিযুদ্ধ বিরোধী, দুটোই। আজকে সেই সময় আমাদের দুঃখ ছিল
যে জয় বাংলা বললে আপনাকে মনে হতো আপনি আওয়ামী লীগের। জয় বাংলা জাতীয় স্লোগান, এটা মুক্তিযুদ্ধের সময় আমরা ইউজ করেছি। হ্যাঁ, এবং ভাই একটু ইন্টারফেয়ার করি, আমার তো মনে হয় বঙ্গবন্ধু আসলে একটা বাংলাদেশের, বঙ্গবন্ধু তো আসলে যখন নাকি মহাত্মা গান্ধীর ছেলেকে আমরা জানি কোন ইয়া, আর সেরকম আপনি যদি বলেন তো বঙ্গবন্ধু তো আসলে ন্যাশনাল একটা অ্যাসেট, এমনি তো কোনো দলের হওয়ার কথা নয়। না সেটাই। হ্যাঁ, বঙ্গবন্ধু, বঙ্গটা তো সারা বাংলাদেশ, তাই তো? বাংলাদেশ। হ্যাঁ, এটা আওয়ামী বন্ধু না, এটা বঙ্গবন্ধু। যেদিন বঙ্গবন্ধু এটা উপহার ওই তোফায়েল ভাই যখন আমি ছিলাম ওখানে ময়দানে, তো যখন বঙ্গবন্ধু, আমরা কিন্তু জানতাম না যে ওনাকে কি উপাধি দেওয়া হবে। ওকে। কেন পোস্টারে তখন লেখা হতো বঙ্গ শার্দুল, এই সমস্ত কথা লেখা হতো, তাই তো? কিন্তু বঙ্গবন্ধু কোন সময় পোস্টারে লেখা হয়নি ওনার আগরতলা সমতলা থেকে মুক্তি পাওয়ার আগে। তো ওইটা, ওটা হয়তো ওরা গোপনে কোনো ডিসিশন নিয়েছিল। আমরা আমরা মধ্যম মধ্যম স্তরের ছাত্র নেতারা আমরা জানতাম না যে কি উপাধি দিবে। তখন রেসকোর্স ময়দানে যখন তোফায়েল ভাই যখন এটা বললেন বঙ্গবন্ধু উপাধি দেওয়া, তখন সঙ্গে সঙ্গে আমার মনে হয় দেশবন্ধুর নামটা চলে আসলো। এই পৃথিবীতে উনি একমাত্র ব্যক্তি যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, হতো না। হতো না। আপনি দেখেন কানাডাতে, আমি একটা আর্টিকেল লিখছিলাম, কানাডাতে দুইজন কনস্টিটিউশনাল এক্সপার্ট বলেছিল যে দ্বিতীয় মহাযুদ্ধের পরে বাংলাদেশই একমাত্র দেশ যে যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে আর কি। এবং সেই স্বাধীনতার মূল ছিল ওই দেশের যে নেতা, তার জনপ্রিয়তা, জনগণের প্রতি তার আস্থা, জনগণ তার প্রতি আস্থা। এটা আমরা ওয়েস্টার্ন কান্ট্রিতে এটা কল্পনা করতে পারি না যে একটা নেতাকে তার দেশের মানুষ কতটা ভালোবাসতে পারে। হ্যাঁ, হ্যাঁ, ফিদেল কাস্ট্রো বলেছিলেন যে আমি হ্যাঁ, হিমালয় দেখিনি, আমি শেখ মুজিব শেখ দেখেছি। মুজিবকে দেখেছি। তা আমি যেটা একটা উদাহরণ দিই যে যখন একটা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন করা বঙ্গবন্ধু একমাত্র। আপনি দেখেন কাশ্মীরের পারে নাই, কাশ্মীরের নেতা আমাদের আহ, দালাই লামা পারে নাই, তাই তো? কর্নেল অজুকু নাইজেরিয়াতে পারে নাই, তাই তো? আর অনেক দেশ এরকম বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলতে পারে না। ইভেন স্কটল্যান্ডের যে গত বছর গণভোটে পরাজিত হলেন, তিনিও পারেন নাই। আমাদের কুবেকের প্যারেজও পারেন নাই। তাহলে ভাই, এই যে একটা জাতি এরকম, আমাদের একটা ঐতিহাসিক, আমাদের আমাদের লিগেসি, তো আমাদের যে আমরা তো, আমরা কিভাবে একতা বদ্ধ হব ভাই? হ্যাঁ, সেটা আপনার সেটাতে আমি পরামর্শ আসতেছি। কি? সেটা হলো কি, বাঙালির ভিতরে সবসময় যেমন সিরাজউদ্দৌলা আছে, মির্জাফর আছে, তাই তো? এখন সেরকম বিশ্বাসঘাতক, এটা বাঙালির রক্তের ভিতরে। হ্যাঁ, আমরা মেজরিটি বিশ্বাসঘাতক না বলেই দেশটা স্বাধীন হয়েছে, তাই তো? কিন্তু অন্য দেশে, অন্য কোনো পৃথিবীর অন্য দেশে এরকম বিশ্বাসঘাতক নেই। হ্যাঁ, এবং সেই বিশ্বাসঘাতকরা যে তারা আবার রাজনীতিতে আবার আপনার হয়, তারা যে আবার পুনঃস্থাপিত হয়, এটা অকল্পনীয় ব্যাপার। পৃথিবীর অন্য কোনো দেশে আছে তারা সারা দিন, সারা জীবন, সারা শতাব্দী প্রশতাব্দী ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হতো। কিন্তু আমরা বাঙালিরা, আমাদের, আমি একটা লেখা লিখছিলাম যে বাঙালির সবচেয়ে অন্য পার্টি যেমন বিএনপি পার্টি হলো বাঙালিদের স্মৃতিভ্রম, তারা তাড়াতাড়ি ভুলে যায়। আপনি চিন্তা করেন 2001 সালে এটা ক্ষমতায় আসে 21,000 লোক হত্যা করছিল। আর এই যে তারেক রহমান থেকে শুরু করে এগুলো, আমরা দেশে দেশে টরন্টোতে আমরা একটা করছিলাম, আমি তার সভাপতি ছিলাম। মানবাধিকার সংগঠন করে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন করেছিলাম এখানে আর কি। এবং পৃথিবীর বহু দেশে, আমাদের মন্ট্রিয়ালও হয়েছিল মানবাধিকার সম্মেলন। দেশে দেশে মানবাধিকার সম্মেলন করতে হয়েছে, যে মানবাধিকার যেভাবে লাঞ্ছিত হয়েছিল আর কি। আমাদের এই সমস্ত মিটিংয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশন, লন্ডনে হাউস অফ লর্ডের মানবাধিকার কমিশন, ইনার সমস্ত বাণী পাঠিয়েছিলেন আর কি। এবং এখান থেকে আমরা আরো বাইরে থেকে কিন্তু বিখ্যাত লোক এখানে এনেছিলাম এর বিরুদ্ধে কথা বলার জন্য আর কি। তো এই ধরনের ঘটনা মানুষ ভুলে যায়। দেখেন 21,000 লোক, আর কিভাবে মারছে। আমার মতো, আমি তো বিদেশে থাকি, আমি রাজনীতি, আমাকে অ্যাম্বাসেডর, আমাদের হাই কমিশনার সাহেব একদিন টেলিফোন করে বললেন, উনি আমার ফ্রেন্ড ছিলেন, যে আমার চাকরি চলে যেতে পারে, আমাকে তো চাকরি দিতে হবে। তখন চাকরি যাবে কেন আপনার? বলে প্রত্যেকদিন টরন্টো থেকে রিপোর্ট যায়, আমি আপনার বন্ধু। তাই বললাম, মহসিন ভাই শুনেন, আমার বন্ধুর থেকে আপনার পদটা বেশি দরকার রাখে, আবার আমার সাথে বন্ধু ত্যাগ করেন, আপনি আপনার হাই কমিশনের পদটা রাখেন আর কি।
বলে তার আর একটা কারণ আপনি করছি, আপনি এখন দেশে যান না, দেশে গেলে আপনাকে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আছে। এখান থেকে আপনার বিরুদ্ধে যে রিপোর্ট গেছে যে আপনি এত লেখালেখি করতেছেন কড়া ভাষায়, তা আপনি আপনি গেলে সাবধান, আর যেন না আমার উপর। তো আমি আসলে যাইনি তখন দেশে আর, কেন কে কোথা থেকে গোপনে করে দেয়, আমি খামাখা আমাকে নিয়ে যায় আমার রিমান্ডে নেবে আর কি। তো এই ধরনের অবস্থা, সেটা বাংলাদেশের মানুষ ভুলে গেছে। তারেক রহমানের মতো ছেলে আমেরিকান অ্যাম্বাসেডর যা বলছে যে এত বড় সন্ত্রাসী, দুর্নীতিপরায়ণ, বিবেকহীন জল্লাদ বাংলাদেশ পৃথিবীতে কোন জন্মে নেই। এক টেলিগ্রামে বলছে, এটা স্ক্রিপ্ট আছে আমার কাছে, 3জন অ্যাম্বাসেডর লিখছে, এবং তারে আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ, এখনো সে আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ সেই এর ভিত্তিতে, সেই টেলিগ্রামের ভিত্তিতে সেটা নিষিদ্ধ। তো সেই লোক এখন বড় বড় দিচ্ছে, বড় বড় বিবেকবাণী দিচ্ছে যে মানুষকে কি করতে হবে না করতে হবে। আর এত বড় একটা মামলা, যেটাকে ব্যারিস্টার আমিনুল ইসলাম বলছিল দ্বিতীয় জালিয়ানওয়ালাবাগ, সেই মাঠ থেকে তাদের বেকসুর খালাসটি হলো। বিচার বিভাগের প্রতি কতটা নির্লজ্জ, আমি আমি বলছি যে না কন্ট্রোল না, নির্লজ্জ হলে এই কাজটা করতে পারে। কে বিশ্বাস করবে? একটা বামপন্থী, একটা আমার একটা ছোট ভাইয়ের মতো আছে দেশে, পিএইচডি প্রফেসর, সে লেখছে যে না একুশে আগস্টে সবাই ওই এতে মারা গেছে, ঘুমের ভিতর, সবাই মৃত্যুর ভিতর চলে গেছে ঘুমের ভিতরে আর কি, স্যাটায়ার করেছে। হ্যাঁ, স্যাটায়ার করে। হ্যাঁ, তা আমি বলছি কি যে এত বড় একটা মামলা ছোটখাটো না। এত, আর আরেকটা জিনিস দেখেন, একটা মামলা আছে নাইকো মামলা, তাই তো? নাইকো মামলা কানাডার আদালত ক্যালগেরিতে ওই কোম্পানিকে, নাইকো কোম্পানিকে $9.5 মিলিয়ন জরিমানা করছে বাংলাদেশে ঘুষ দেওয়ার জন্য, আর সেখানকার সেই মামলা বাতিল করে দিছে যে ঘুষ নিছে। মানে আমি একটা লেখছিলাম যে ঘুষ দেয় তার সাজা হয়, যে ঘুষ নেয় তার সাজা হয় না। কিরকম, মানে এটা বলতে গেলে বললাম না, এটা মহাভারত হয়ে যাবে সব আর কি। আপনি তাহলে এটাই বলেন যে কিভাবে আমরা ঐক্যবদ্ধ হব। হ্যাঁ, এখন ঐক্যবদ্ধ হওয়ার হিস্টোরিক্যালি কি একটা 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 আশার জিনিস যেটা লোপা, সেটা হলো কি যে বিদেশের বাঙালিরা ঠিক সেই আদর্শ ধরে আছে। তুমি যদি দেখো, এই যে টরন্টোতে বিজয় দিবস উদযাপন হলো, এত জাঁকজমক ভাবে, এত ঐক্যবদ্ধ ভাবে বিজয় দিবস কোন সময় হয়নি, কোন সময় না। সমস্ত সংগঠন যারা মুক্তিযুদ্ধের, আমি কমিউনিস্ট পার্টির ওই তথাকথিত বামপন্থীদের কথা বলতেছি না, তারা ওই তারা ওই ওখানে সাপোর্ট দিয়ে এখনো বিজয় দিবস পালন করে। তো এরা হলো কি হিপোক্রাট। আজকে একটা খবর আপনি দেখছেন না, বগুড়াতে এটা উদয়শীল একটা অনুষ্ঠান ছিল, সে অনুষ্ঠানে বাতিল করতে হয়েছে বাধ্য হয়ে আর কি। পুলিশে ওইটা তো হরহামেশাই হচ্ছে, আজকেরটা দেখিনি। আজকেটা আর বড় করে প্রথম আলোতেই আসছে খবরটা। ও না, দেখতে পাইনি। তাহলে প্রথম আলো ছেপেছে? হ্যাঁ, প্রথম আলো ছেপেছে। এবং সে ওইখানে যারা ছিল তারা সিপিবি নেতা, সব সিপিবি অমক নেতা, যারা এই যে তথাকথিত আন্দোলনে আপনার বিপ্লবীতে তারা যোগ দিছিল আর কি। তো এখন তারা কোথায়? তাদের মিটিংও করতে দেয় না। তো আমি একটা ফেসবুকে দিছি যে যার জন্য চুরি করে সেই কচোর। আমরা তাহলে কিভাবে একত্রিত হব? হ্যাঁ, সে একত্রিত হওয়ার কথা হলো যে এই যে বিদেশে যে একটা শক্তি, যখন ধরেন মুক্তিযুদ্ধের সময় আমাদের বিদেশে যারা বাঙালি ছিলেন, তারা একটা বিরাট একটা স্ট্রেংথ আমাদের দিছিলেন, তাই তো? এই বিভিন্ন দেশ থেকে যে তারা হয়ে, মানে তারা এলিজিয়েন্স ডিক্লেয়ার করে বাংলাদেশের প্রতি কাজ করছে। আপনার আমেরিকাতে ধরুন এফআর খান সাহেব, হ্যাঁ, তারপরে মুহিত সাহেব, উনি কাজ করছেন। এই যে আমাদের যিনি ফাইন্যান্স মিনিস্টার ছিলেন মাহমুদ আলী সাহেব, উনি 21 এপ্রিল তারিখে আনুগত্য ঘোষণা করেন। মুহিত ভাই 5ই জুলাই তারিখে সারা আমেরিকাতে ঘুরে বেড়াইছে উনি এটার পর ক্যাম্পেইন করার জন্য আর কি। তো আমাদের একটা প্রধান শক্তি, আর আরেকটা শক্তি আমাদের আছে এখন ফেসবুকটা, মানে সোশ্যাল মিডিয়া। যেহেতু অন্য মিডিয়া আমাদের স্থান নেই, তাই তো? এরা এমন ভাবে সব ভয় পাইছে যে কোনো কিছু। ডেইলি স্টারের সম্পাদকের সাথে আমার টেলিফোনে কথা হলো, বলে ভাই আমাকে মেরে ফেলবে ধরে। হ্যাঁ, বলছে আমরা এতটা ওদের খবর ছাপি, তাও তো আমার অফিসে এসে আক্রমণ করছে। এখন এই যে প্রথম আলোতে এটা চেপেছে, যে আমি যেটা বললাম উদ্দেশ্যের কথা আর কি, ডিটেল সবসে। এখন ওটা সেটা বললাম যে
তো ওদের এখন অনুতপ্ত হওয়া উচিত যে তারা কাদের সমর্থন করে তারা গর্ব করতেছিল। এখন তাদের লজ্জাবোধ করা উচিত যে আমরা কি করলাম আর কি। আর এটা তো হলো কি, আওয়ামী লীগের শাসনের যদি কোনো ত্রুটি থাকে, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা তো তারা বিসর্জন দেয়নি। তাহলে আপনারা আমি সিপিবির কথা বলতেছি, আপনারা কি আওয়ামী লীগের সমর্থন ছাড়া একটা সিটও কোথাও পাবেন? নেভার। যত নির্বাচনে যত নিরপেক্ষ হোক না কেন, একটা সিটও আপনার ভাগ্যে, যার ফলে মতি আপা, নুরুল ইসলাম নাহিদ, এনারা সব আওয়ামী লীগে চলে আসছিল। কেন? কেন ওখানে থেকে কোনো লাভ নেই। আপনি যদি দেশের সেবা করতে চান, নিজের নিজের ভাগ্য গড়ার বাইরে, তাহলে আপনাকে ক্ষমতায় যেতে হবে। বাইরে থেকে আপনি করেন। এখন নতুন যেটা আমি বললাম, যে আমার সবচেয়ে এটা আমি আত্মসমালোচনা করতেছি, যে আমার কাছে সবচেয়ে যেটা লাগছে, মানে খুব বিস্ময়কর এবং বেদনাদায়ক, যে 15 বছর ক্ষমতা থেকে আমরা আর্মিটাকে আমাদের মতো করে সাজাতে পারিনি। আজকে কেন এই দুঃসময়ে, হ্যাঁ, অনেকে আপনাকে বের করে দেশ থেকে, বাট দ্যাট ইজ নট দ্যাট ওয়াজ নট দ্য ওয়ে। আপনার এইরকম অভ্যুত্থান, এটা নাথিং, এর কত আন্দোলন হয়েছে এরকম আর কি, দিস নাথিং। আর আরেকটা জিনিস হলো কি লোপা, আমি কেউ বুঝলাম না, বৈষম্য আন্দোলন কেমন, এটা বৈষম্য কোথায়? তো কোটার বৈষম্য তো এক নাই। আজকে দেখুন অন্টারিওতে, এটা 1 মাস আগে ঘোষণা দিছে যে যত আর্মি অফিসার রিটায়ার এবং প্রেজেন্ট, তাদের গো লাইনে চললে টিকিট লাগবে না। তো এইটা বৈষম্য হলো না? আর বৈষম্য জিনিসটা অ্যাকচুয়ালি বেশিরভাগই থাকে অলিখিত। ধরুন কানাডাতে, আমি বেশি বলবো না যেহেতু এই দেশে বাস করি, উপরের লেভেলে যান, দেখেন কি বৈষম্য আছে। টিম হোটেলে চাকরি করবেন, বৈষম্য নাই। কিন্তু কোটা ইজ এ ডিফারেন্ট থিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা মারা গেছে, আমেরিকাতে তাদের পরম্পরাকে দিয়ে দেওয়া হয়, মানে ফ্যাসিলিটি দেওয়া হয়। যে আজকে এখানে দেখেন কি দিবস পালিত হয়, যে কয়েক সপ্তাহ আগে যেটা হয়ে গেল আর কি। আপনার তো এটা এই সিস্টেম, এটা পার্টিকুলার, এটা পৃথিবীর সমস্ত, এটার নাম বৈষম্য না, এটার নাম কোটা। আমি কোটা অসুবিধা নেই। তো কোটা যেটা শেখ হাসিনা বলছিলেন যে মুক্তিযুদ্ধের ছেলে মেয়েরা পাবে নাকি অন্যরা, রাজাকারের ছেলে মেয়ে পাবে, দ্যাট ইজ ভেরি ট্রু। তো এখন যদি 5-10% তাদের যদি দেওয়া হয়, দে হ্যাভ স্যাক্রিফাইস দ্য লাইফ। আমার নিজের আপন ফুফাতো ভাই মারা গেছে মুক্তিযুদ্ধে, বুঝছেন। আমি এখন সরকার, আমি গত ফেব্রুয়ারিতে যখন দেশে গেলাম, তখন ভাবি প্রত্যেকদিন আমার সাথে দেখা করতে আসতেন। ভাবির সাথে কথা হলো, আমার কি ভাবি টাকা পয়সা কি লাগবে? বললেন না, সরকার থেকে 35,000 পাচ্ছি মাসে, তুমি চিন্তা করো না। কিন্তু যাদের পরিবার, আমার এরকম আরো অনেক ক্লোজ শহীদ হয়েছে অনেকে আর কি, আমার খুবই ক্লোজ, তাদেরকে আপনি কি বলবেন এখন? এখন আমি আসল কথায় আসি, কিভাবে ঐক্যবদ্ধ করা যায়, তাই তো? এখন একটা জিনিস যেটা গোপন জিনিস, সেটা আমরা জানি না, যে ইন কেস যদি আমরা একটা আন্দোলন গড়ে দেশের ভিতরে, তাহলে সেনাবাহিনীর রোলটা কি হবে? একটা খবর আজকে দেখলাম, আমি ফেসবুকে পোস্ট করছি, এদের তো মেন হলো ভারত বিদ্বেষী এখন যেটা চলছে, যেহেতু ভারত সাহায্য করছিল বলেই আমরা এটা সত্য কথা, জয়লাভ করেছিলাম। তাদেরও বেশ কিছু হাজার সৈন্য নিহত হয়েছে। তারা যদি ভিক্টোরিয়া পালন করে, ইটস ভিক্টোরি ওভার পাকিস্তান, বিকজ উই আর অ্যালাইড ফোর্সেস। সো ইফ ইট ইজ ভিক্টোরি ফর হাজ, ইট ইজ ভিক্টোরি ফর দেম অ্যাজ ওয়েল, তাই তো? এবং পাকিস্তান কি বলবে যে আমরা পূর্ব পাকিস্তানিদের সাথে যুদ্ধ করছি? তারা বলছে আমরা ভারতের সাথে যুদ্ধ করছি। 1971-এ ওরা যদি আজকে ওদের খবরে দেখলাম, ওরা বলছে ভারতের সাথে যুদ্ধ হয়েছে। কেন ওখানে উল্লেখ নাই কেন যে ফ্রিডম ফাইটার অফ দিদেন ইস্ট পাকিস্তান? তাহলে পাকিস্তানের দোষ নাই, দোষটা হলো ভারতের আর কি। হ্যাঁ, যা করবে পাকিস্তানের কোনো দোষ নাই। দোষ নাই, এখনকার যারা ক্ষমতায় আছে তারা তো পেয়ারে পাকিস্তান একেবারে বলেছিলেন না। হ্যাঁ। তো যেটা বলতেছি, যে আমাদের ভিতরে বাইরে একটা আন্দোলন গড়ে তুলতে হবে। এবং আরেকটা জিনিস খেয়াল থাকতে হবে লোপা, যে এই ভুয়া সংবাদ যেন প্রচারিত না হয়। ভুয়া সংবাদ হয় কি, যখন সেগুলো ভুয়া প্রমাণিত হয়, তখন সম্পূর্ণ সত্য কথা বললেও সেগুলো হয়ে যাবে, ভুয়া হিসাবে ধরবে। অনেকেই ধরুন ফেসবুকে দেয় ওই অমুক কিছু ঘটছে, বাট দিস ইজ কমপ্লিটলি অ্যাবসার্ড অ্যান্ড কোনো কিছু ঘটেনি। তা আমি জানি না উপরের খবর, যে সেনাবাহিনী যেমন নেত্রী একটা জিনিস অত্যন্ত ভুল করছে, আমার
এটা আমার ধারণা যে আপনি যখন কোনো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিবেন, তখন আদর্শ বড় কথা, আত্মীয়তা নয়। আত্মীয়তা আপনাকে রক্ষা করবে না, আদর্শ আপনাকে রক্ষা করবে। কোনো আত্মীয় আপনার জন্য জীবন দেবে না। আর আরেকটা বিরাট ভুল করছে, আমি দেশে যা দেখলাম ২-৩ বার আমি এর মাঝে, অনেক ভালো, ভালো পদে অনেক লোককে নিয়োগ দেওয়া হয়েছে। আমার কয়েকজন রিলেটিভও তারা মোটেও আমাদের সমর্থক নয়। তো কোন ভিত্তিতে তাদেরকে নিয়োগ দেওয়া হলো? কিন্তু মোজাম্মেল ভাই, এখন তো মানে আমরা তো আসলে আত্মসমালোচনা তো করছি। সো আমরা তো এখন যা হবার ড্যামেজ তা তো হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে তাহলে আমাদের আসলে বিদেশি যারা আছে তারা সবাই একত্রিত হয়ে আমাদের জি, আমাদের এই যে আমরা কাজ করছি এইভাবে কাজ যেটা চালিয়ে হয়েছে যাওয়া। অলরেডি, যেটা হ্যাঁ, অ্যাকচুয়ালি যেটা হয়েছে। আর আপনি বলছেন যে দেশের ভিতরেও যদি একটা হ্যাঁ, ফোর্স তৈরি করা যায় যারা নাকি হ্যাঁ। স্ট্যান্ড। এইখানে আমার প্রশ্ন, কিন্তু হ্যাঁ, বলেন, বলেন। প্রশ্নটা হচ্ছে আওয়ামী লীগ তো একটা বড় ফোর্স। জি, আমরা বলি আর না বলি, আওয়ামী লীগ কিন্তু একটা বড় ফোর্স যারা নাকি মুক্তিযুদ্ধের সমস্ত কিছুকে তাদের বেস ধরে কিন্তু আমরা সবাই এই যে এটা তো প্রমাণিত হয়ে গেল এই 4 মাসে। এখন আওয়ামী লীগ তো গত 4.5 মাস যাবত নেতারা হাইড আউটে আছেন। তারপরে খুব তৃণমূলের কর্মীরা মানে ওদের জীবন মানে ওরা তো প্রতি মুহূর্ত বেঁচে আছে জীবনের ঝুঁকি নিয়ে। এবং সবচাইতে বড় কথা, ওরা আর্থিক ভীষণ অনটনে। যখন নাকি আর্থিক অনটনে মানুষ তাদেরকে জায়গা দিচ্ছে না, তাদের পরিবারের জীবন বিপন্ন। অর্থ থাকলে একটু একটু তাও একটা আর্থিক জোর থাকলে অনেক কিছুর সমস্যার সমাধান হয়। তাহলে এই যে একটা অবস্থা, এই অবস্থাতে আওয়ামী লীগের যে তৃণমূল বা মুক্তিযুদ্ধের পক্ষের যারা মানুষ, যারা আওয়ামী লীগ সমর্থক বলে বিপদে পড়েছে, যারা অর্থনৈতিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত, তাদেরকে কিভাবে হেল্প করা যায়? তাদেরকে তাদের দলই বা কিভাবে হেল্প করবে? সেটা করা খুব উচিত তো। সুন্দর প্রশ্ন। খুবই সুন্দর প্রশ্ন। একটা হলো কি যে ভিতরে এখন যে ভয়াবহ অবস্থা, তাই তো? কেউ মানে সত্য কথা কেউ বলার কোনো সাহস নেই, অবস্থা নেই। এই যে আপনি বললেন ২ দিন জয় বাংলা লেখছিল, ওদের মেরে ফেলল। তো এখন তো দেশে কোনো শাসন, আইনের শাসন বলে কিছু নেই। হ্যাঁ, আসলে কেউ, কেউ কেসও দেখেন, এই যে ওই ওই যে ওমর শাহজাহান উনি গেছিলেন কেস করতে। আর উনারাই ধরে উনার বিরুদ্ধে কেস দিল। উপায় দিছে। তাই তো? উনি একজন বীরত্ব মুক্তিযোদ্ধা। তারপরে উনার বিরুদ্ধে কেস হলো যে উনি নিজের বাড়ি উনি পোড়াইছেন। তাই তো? আর হলো কি আপনার বোনরে কেউ মেরে ফেলছে, এটা বলছে না উনিই উনার বোনরে মেরে ফেলছেন। মেনে হচ্ছে। তো এরকম না, তো দেশের যে এরকম আমার মনে হয় না। আমি 1971 সনে তো যুদ্ধের ফ্রন্টে ছিলাম। মানে ভিতরে কিরকম অবস্থা, মানে ধরুন আমি তো গ্রামের ফ্রন্টে ছিলাম ওখানে। শহরে তো আসতে পাইনি ৯ মাস। আসার প্রশ্ন ওঠে না। ওখানেই ব্যস্ত ছিলাম। রাস্তাঘাটে ঘুমাতাম সবকিছু আরকি। তো আমি বলছি যে তখন শহর মানে ঢাকা শহরটার অবস্থা কেমন ছিল আমার জানা নেই। এবং আমার ধারণা যে সম্ভবত ওরা এত নৃশংস ছিল না এখন যেটা হয়েছে। বুঝলেন? নৃশংস ছিল, আমি ওদের ডিফেন্ড করতেছি না। কিন্তু এখন যেটা বাংলা ভাষায় মগের মূল্যটা ওইখান থেকে আসছে। যে এই ধরনের শাসন থেকে। মানে ওরা তো নৃশংস তখনও ছিল, এখনো ছিল, হ্যাঁ, এখনো নৃশংসই। হ্যাঁ, হ্যাঁ, আমি না এখনকার কথাই বলতেছি। এখন ভয়ঙ্কর। যেটা হয়েছে আরকি। বুঝলেন? তাহলে যেটা যেটা হয়েছে কি, তাহলে এখন যেটা আমি বলতেছি যেটা, যে আমার ভিতরে যারা আছে তাদের পক্ষে আন্দোলন করা অত্যন্ত কঠিন ব্যাপার। অসম্ভব। তো বাইরে থেকে অন্যভাবে করতে হবে এবং আ সেটা আমি বলতে চাচ্ছি না কিভাবে। আচ্ছা। আমাদের প্রয়োজন হলে আমাদের প্রতিবেশীর সাহায্যও নিতে হবে। তাই তো? এটা অনস্বীকার্য। যেটা আর সত্যি। এই যে তৃণমূল প্রান্তিক মানুষগুলো যারা নাকি আওয়ামী লীগকে সমর্থন করতো বা আওয়ামী লীগ করতো বা ছাত্রলীগ করতো বা যুবলীগ করতো, তাদের যে জীবন বিপন্ন এবং তাদের কাছে টাকা পয়সা নেই, হ্যাঁ, তো এই হেল্পটা ওদের হ্যাঁ, সেটা কিভাবে? সেটা আমি বলতেছি সেটা কি। এখন ধরুন অনেকে তো প্রচুর টাকা পয়সা বানিয়েছেন। এটা তো অস্বীকার করার উপায় নেই। যতটা বলা হচ্ছে ততটা না হলেও কিছুটা তো বানিয়েছে। অতএব তাদের উচিত হবে এই মুহূর্তে যে কোনোভাবে কোনো পথ ধরে তাদেরকে এই সমস্ত তৃণমূল পর্যায়ের লোকদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করা। বুঝছেন? এটা যদি কোনো নীতি নির্ধারক কোনো নেতার সাথে আমার কথা হতো আমি এটা বলতাম। তো আপনারাও যদি অবশ্যই পারেন, আমাদের হ্যাঁ, আমাদের এটা এই যুক্তি অনুষ্ঠানের দিতে হবে। মাধ্যমে নিশ্চয়ই জি, শুনবেন। হ্যাঁ, হ্যাঁ।
এখন আমি যেটা নিজে করছি, আমার নিজের ব্যক্তিগত তহবিলে যে টাকা ছিল দেশে, আমি ওই এলাকার যে সমস্ত যারা অ্যাক্টিভ আছে তাদের আমি দান করছি অনেক টাকা পয়সা। আহ ধন্যবাদ। এটাও তো একটা প্রেরণা যোগাবে যে হ্যাঁ, আসলে মানে আমাদের অনুষ্ঠানের সার্থক হবে যদি আমাদের এই কথাগুলো সেটাই। যারা শোনার তাদের কাছে পৌঁছয়। হ্যাঁ, পৌঁছানো দরকার। পৌঁছয় আসল আপনারা জায়গাতে শুনবেন, পৌঁছানো দরকার। হ্যাঁ। পৌঁছয়। হুম। আমাদের আরেকটা কথাই, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। জি। একটা কথা সবসময় বলা বলি হয় যে আওয়ামী লীগ হচ্ছে ভারতের তাবেদারি সরকার। তাবেদার, হ্যাঁ। ভারত আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রেখেছিল, ভারত ছাড়া আওয়ামী লীগের বন্ধু নাই। আসলে কি তাই? আপনার ব্যাখ্যা কি? এটা এটা তো এটা তো এটা একটু মুক্তিযুদ্ধের সময়। সংক্ষিপ্ত করে বলতে না, হবে, আমরা আমাদের খুব সময়। মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে বলা হতো দুর্বৃত্ত, ভারতীয় দুষ্কৃতিকারী, তাই তো? জি। সো দিস ইজ নাথিং নিউ। আর এটা হলো কি যে ভারতের সাথে, ভারত এমন একটা দেশ, ভারত ইজ সুপার পাওয়ার, যেটা আমাদের দেশকে তিন দিক দিয়ে ঘিরে রেখেছে, তাই তো? সো ইউ ক্যান নট বি অ্যান্টি ইন্ডিয়ান অ্যান্ড ইউ ক্যান ডেভেলপ ইউর কান্ট্রি, রাইট? তো ভারত, ভারতের আমাদের দুঃসময় আমাদের বন্ধু ছিল। তো আমরা জি। কেন সেই বন্ধুত্বের মর্যাদা আমরা দিব না? তাদের সেনাবাহিনী রক্ত মারা গেছে কত, আমাদের নয় সয়েলে। হাজার না 10,000, তার আরো বেশি বোধ হয়। তো তাদের সেনাবাহিনী তো রক্তদান করছে, কি জন্য, কার জন্য করছে? আমাদের জন্য। আমাদের সাথে যে সম্পর্ক, এটা পারস্পরিক সম্পর্ক, এটা থাকবেই, এবং ফর দ্য বেনিফিট অফ বোথ। হ্যাঁ, যেমন আমেরিকার সাথে কানাডার সম্পর্ক যেরকম, তাই তো? এখন দেখেন আমাদের দেশের লোক পাগল হয়ে যায়। সেদিন ট্রাম্প কি কইছে? কানাডাকে বলছে 51st স্টেট অফ দ্য ইউনাইটেড স্টেটস। আমাদের দেশে হলে একার গালাগালি করে টরে একেবারে টুডোরে বলতো যে তুমি আমেরিকার দালাল, তুমি হ্যাঁ, আমেরিকার বলছে কানাডার গভর্নর, কারখানার আমেরিকার। গভর্নর, তাই তো? কানাডা, হ্যাঁ। কিন্তু এই দেশের লোক জানে যে এটা বাস্তবতা, যে দেশের 88% এক্সপোর্ট ইম্পোর্ট হলো এই আমেরিকার সাথে। And America is a superpower. Canada is not a superpower. America even does not have a nuclear weapon, although they can make it, but they are not allowed to make it. Right? তাহলে এই ধরনের একটা, আমাদের দেশের লোক হলো মাথা গরম। দেখেন না, একজন মেজর বলছে আমরা 4 দিনে কলকাতা দখল করে নেব। কেমন কেমন ধরেন, এই হলো ই আর কি। আর যে শয়তানিদের ষড়দেশ না কি যেন এই সমস্ত আছে যেগুলো, এটা বলতেছে কেউ চোখ উল্টাইলে আমরা চোখ খুলে ফেলবো। আরে ভারত যদি আক্রমণ করতে 24 ঘন্টা তোদের ঠেকায় রাখার ক্ষমতা নেই। আর এই দেশের অর্ধেকের বেশি মানুষ যদি ওই আক্রমণকে সমর্থন করে, তারা বলবে, ধরুন আমি তর্কের খাতে যদি যদি ভারত আমাদের সহায়তা করে এখানে করার জন্য, আমরা তো এখানে ভিতর থেকে আমরা তাদের হেল্প করবো, বলবো ওয়েলকাম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর হেল্পিং আস। আর ওদের ক্ষমতাটা চলে গেলে আর পলাবার জায়গা পাবে না। লোকজন তো ওটা পিটাই মেরে ফেলবে এবার। যেমন 1971 সনে ওদের তো আমরা বিচার একটা কাঠ করে দাঁড়া করেছিলাম, তাই না? যারা গভর্নর ছিল, মন্ত্রী ছিল। এবার বিচার না, এবার জনগণই বিচার করে দেবে আর কি। তা আমি অনেক সময় বলি যে গণহত্যা হয় নাই তো, গণহত্যা একটা হবে যখন সময় আসবে। তবে নতুন প্রজন্মের কথা বলতেছি যে তোমরা নিরাশ হও না। আমরা যখন মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধের সাথে শুনলাম, অনেক সময় আসছে আমরা অনেক সময় নিরাশ হয়ে পড়ছি যে আমরা কি পারবো। আমাদের এলাকার লোকজন আমাকে তো খুব করতে, এমনি শ্রদ্ধা করতে সবাই, ভাই কতদিন লাগবে? আচ্ছা শোনেন শোনেন শোনেন, ভারত না সাহায্য করলে কিন্তু আপনারা পারবেন না, আপনারা যাই বলেন না কেন। গ্রামের কৃষক লোক বলতেছে। তো আমরা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের সময় এর থেকে অভিজ্ঞতা থেকে বলছি যে নিরাশ হওয়ার কিছু নেই। কেন, দেশের অর্ধেকেরও বেশি মানুষ এখনো আওয়ামী লীগের সমর্থক। আওয়ামী লীগ একটা দল যার একটা গণ আসছে, গণ সাপোর্ট আছে আর কি। যতই আর দেশের যে উন্নতি হয়েছে, এটা ফোকাস আরো বেশি করে করার ছিল। আমি আমার গ্রাম থেকে আমার শহরে যেতাম 1.5 ঘন্টা লাগতো, এখন লাগে 10 মিনিট। আমার উপজেলায় যাইতে 1.5 ঘন্টা লাগতো, এখন লাগে 10 মিনিট। চিন্তা করেন, আমি ঢাকা থেকে পদ্মা ব্রিজের জন্য আমি রাজবাড়ী থেকে পাংশা থেকে আমি ঢাকায় আসলাম 3.5 ঘন্টায়। আর অন্য সময় আমাদের সারা দিন লেগে যেত আমি যখন আসতাম ইউনিভার্সিটিতে। তাহলে আর একটা জিনিস আর কি, আরো কতগুলো জিনিস তুলে ধরতে হবে। আমি ওই যে গ্রামে যে কৃষক আছে তাদের সাথে কথা বললাম। আমি যখন দেশ ছাড়ি তখন ওদের প্রত্যেক দিন বেতন ছিল 3 টাকা, এখন প্রায় 900 টাকা। গরিবত্ব দেখলাম না। আমার গ্রামে কোনো পাকা বাড়ি ছিল না, বুঝলেন? তো একটা ছেলেকে আমার গুনেন তো, গুনে আসে 250টি বাড়ি, পাকা বাড়ি। যে গ্রামে আমাদের বাড়ি পাকা ছিল না।
তাহলে উন্নতিটা কোথায় হয়েছে? ইটস অ্যামেজিং যেটা, সেই জন্য তো বিশ্ব আমাদেরকে উন্নয়নের রোল মডেল বলতো, তাই না? আর পাকিস্তানিদের তুলনায় আমরা কত উপর আগায় গেছি, কত সব ক্ষেত্রে। এইগুলো তো রাজাকাররা সহ্য করতে পারেনি, ইউনুসের এটা সহ্য হয় নাই, ইউনুসের এটা সহ্য হয় নাই। তার কারণ কি, ইউনুস ভাবছে সে ওই হিলারিরে টাকা দিয়ে নোবেল পুরস্কারের নমিনেশন নিছে, বাস বিরাট কিছু হয়ে গেছে। আরে আমেরিকাতে 411 জন নোবেল পুরস্কার আছে, স্টিল দ্য বেস্ট, the famous Bengal is the famous American is Abraham Lincoln. উইনস্টন চার্চিল দ্য ফেমাস ইংলিশ, ওখানে 123 জন নোবেল লরেট আছে। তার শান্তিতে না, তারা ফিজিক্স, কেমিস্ট্রিতে, ইকোনমিক্সে পাইছে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে হ্যাঁ, এসেছি। এই বিজয়ের মাসে আপনি তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে দুটো লাইন বলুন। ওকে, তরুণ প্রজন্ম, তোমাদের কাছে আমরা অনেক অভিজ্ঞতা, আমাদের অতীত থেকে আমরা উঠানামা করছি। বঙ্গবন্ধু কিন্তু 21 বছর নিষিদ্ধ ছিল বাংলাদেশে, 1975 থেকে 96 পর্যন্ত নিষিদ্ধ ছিল। কিন্তু আমরা কিন্তু তখন আশা হারাইনি। আমরা যারা বিদেশে ছিলাম তারা তো বঙ্গবন্ধুর নাম নিয়েছি, তাতে তো কোনো অসুবিধা হয় নাই। তোমরা যারা বিদেশে ছিলে, অফিসিয়ালি বঙ্গবন্ধুর নাম নেওয়া যেত না, কিন্তু আনঅফিসিয়ালি তোমরা নিয়েছো। এবার আমাদের শক্তি আরো বেশি, আমাদের শক্তি বেশি, আমাদেরকে অনেক কিছু প্রমাণ তুলে ধরার অনেক কিছু আছে দেশের জনগণের কাছে ভবিষ্যতে, এবং বিশ্ব দরবারে আমাদের ওই সমস্ত কিছু, ওদের অপপ্রচার আমাদেরকে ছোট করতে পারেনি। বিশ্ব জানে যে কি হয়েছে, বাংলাদেশ কতটুকু উন্নত হয়েছে, এবং এই তথাকথিত আন্দোলন, বৈষম্য কোথায়, বৈষম্যটা কোথায় কেউ জবাব দিতে পারেনি। যে কি বৈষম্য? হিন্দু মুসলিম বৈষম্য? এখন সেগুলো তোমরা মাথায় নিয়ে তোমরা সাহস রাখো। জানি বাংলাদেশে খুব দুঃসময় যাচ্ছে এখন, দুঃসময় সব জাতির সময়, সব যারা দেশের জন্য ভালো কাজ করে তাদের সবসময় দুঃসময় আসে। এই দুঃসময় ইনশাল্লাহ কেটে যাবে। আমরা তোমাদের সাথে আসি, আমরা যাই বিদেশে অবস্থান করছি, এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, উনিও সমস্ত কিছু প্ল্যান করছেন যে কিভাবে এই সংকট থেকে উত্তরণ হয়। তো তোমরা আশা ছিল না, জয় আমাদের হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ ভাই। শুধু দর্শক শ্রোতা, আজকের মতো এ পর্যন্তই। চলুন আমরা দেশটাকে ভালোবাসি। আর গত জুলাই থেকে এ পর্যন্ত যত প্রাণ গেছে, সমস্ত প্রাণী মূল্যবান। আমাদের যেন আর প্রাণহানি না হয়, আমরা যেন মুক্তিযুদ্ধের চেতনায় আমরা যেন আমাদের দেশটাকে সমুন্নত রাখতে পারি এবং চলতে পারি। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি এক হয়ে যেন আমরা আবার আমাদের দেশটাতে ফিরে পাই, এই কামনায় আবারও কথা হবে অন্য কোনো অতিথির সাথে। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।